সুজয়, তুমি একদম গতকাল থেকে তুমি একদম পুরো বলা যায় যে ফিল্ডে একদম পুরো ঝাঁপিয়ে পড়েছো। মোদি এসে সভা করে গেছেন, তারপরে আজকে রবিবাসরীয় দিনেই দেখা যাচ্ছে একেবারে জানা যাচ্ছে যে বিকালবেলা 4টের সময় হয়তো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। এই যে মোদির যাওয়া এবং তারপরেই তাহলে তো বলা যেতেই পারে যে নরেন্দ্র মোদি যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন ভোটের দামামা একেবারে বেজে গেল। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, আমরা যেটা দেখলাম যে প্রধানমন্ত্রী প্রথমে আসাম এবং পরে পশ্চিমবঙ্গে একাধিক সরকারি কর্মসূচি ঘোষণা করলেন। এর আগেও কিন্তু উনি একইভাবে এসেছিলেন, আসাম হয়ে তারপরে বাংলা। এবং পশ্চিমবঙ্গে প্রায় 18,000 কোটি টাকার প্রকল্প তিনি ঘোষণা করলেন। যেটা জানা যাচ্ছিল যে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির পরই, যেহেতু সরকারি কর্মসূচি, যদি নির্বাচন ঘোষণা হয়ে যায় তাহলে কিন্তু তাহলে এই সরকারি কর্মসূচি ঘোষণা করতে পারবে না, কারণ নির্বাচন আচরণবিধি কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে, মানুষের ভিড় গ্যাদারিং এগুলো করতে পারবে না। তো একটা আশঙ্কা কালকেই সম্ভাবনা তৈরি হয়েছিল এরকম, রাজনৈতিক মহল মনে করছিল যেহেতু আজকে সানডে রবিবার, হয়তো সাংবাদিক বৈঠকটা কালকে হতে পারে। কিন্তু যেটা দেখা গেল যে আজকেই কিন্তু বিকেল 4টে সাংবাদিক বৈঠক করবেন জ্ঞানেশ কুমার, এবং 5টি রাজ্যে কিন্তু একসঙ্গে নির্বাচন ঘোষণা হবে। এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ এই তালিকার মধ্যে আছে, এবং এরপর যেটা জল্পনা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গে কয় দফায় নির্বাচন হতে পারে। দেখো, আমরা এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে যেটা জানতে পারছি, এবং এই জ্ঞানেশ কুমার যিনি কলকাতায় এসেছিলেন এবং কলকাতাতেও তিনি নির্বাচনের সমস্ত কাজ জ্ঞানেশ কুমার খতিয়ে দেখলেন এবং দুদিন একেবারে ম্যারাথন বৈঠক করলেন। এবং যে সাংবাদিক বৈঠকটা করেছিলেন শহরের নামী 5 তারা হোটেলে, সংবাদ মাধ্যম বা আমাদের সংবাদ মাধ্যমের কর্মীরা আমরা একেবারে তাকে প্রশ্ন করেছিলাম যে স্যার, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কয় দফায় হওয়ার সম্ভাবনা আছে। তিনি একটা কথা কোট আনকোট বলেছিলেন যে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্ত বিষয় খতিয়ে দেখেই এ রাজ্যে কয় দফায় নির্বাচন সেটা তারা পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন ঘোষণা করবে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি এখনো পর্যন্ত সে হচ্ছে এ রাজ্যে 2 বা 3 দফায় নির্বাচন, যেটা সব থেকে বেশি শোনা যাচ্ছে 2 দফায়। আর তুমি নিশ্চয়ই জানো যে যখন জ্ঞানেশ কুমার এসেছিলেন তখন সমস্ত রাজনৈতিক দল, এ রাজ্যের 8টি স্বীকৃত রাজনৈতিক দল এই জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন। তার মধ্যে বলা যেতে পারে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি তারা এ রাজ্যে 1 দফায় নির্বাচন চেয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে স্পষ্ট ফিরহাদ হাকিম তিনি বলেছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, বা তৃণমূল কংগ্রেস 1 দফাতে নির্বাচন করতেও প্রস্তুত আছে, যদি 5 দফাতেও নির্বাচন হয় বা 8 দফাতে হয় তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস। কিন্তু সুজয়, একটা যেটা প্রশ্ন যেটা বারবার উঠছে, হাতে তো আর সময় নেই, কারণ একটা সরকারের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড রয়েছে, তার মধ্যে নতুন সরকারকে আসতে হবে, সরকার গঠন করতে হবে, না হলে পরে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এবারে দীর্ঘ 7 দফা 8 দফার যে নির্বাচন, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, আমরা 2021-এর বিধানসভায় দেখেছি 7 দফায় নির্বাচন ছিল, তারপরে আমরা লোকসভার ইলেকশনে দেখলাম। এবারে দীর্ঘ 7 দফা বা 8 দফা করতে গেলে প্রত্যেকটা দফার 2টো দফার মাঝখানেও মিনিমাম 3 দিনের একটা গ্যাপ রাখতে হয়। এবারে সেই 3 দিনের গ্যাপটা দিয়ে 7 দফা করতে গেলেও প্রায় 20-25 দিনের গল্প, যদি কমপক্ষে বলি। এটা সর্ববৃহৎ আমরা দেখেছি যে 1 মাস কি প্রায় 1 মাস 1 সপ্তাহ এরকম একটা যে একটা রেজাল্ট আউট অব্দি এরকম একটা সময় নিয়ে চলে নির্বাচনগুলো, যখন 7 দফা 8 দফা হয়। সেই সময়টা তো আর হাতে নেই। একেবারেই তাই। দেখো, তুমি যেটা বললে একদম তাই। এবার একেবারে সময় কম, কারণ এই সরকারের মেয়াদ হচ্ছে 7ই মে, সেটা কমিশনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে একটা বলি যে নির্বাচন ঘোষণা হওয়ার পর একটা কুলিং পিরিয়ড রাখতে হয়, সেটা সর্বোচ্চ 45 দিন একটা থাকে, 30 দিন। তো সেক্ষেত্রে এই কুলিং পিরিয়ডটা এটা একটা সাংবিধানিক প্রোটোকল, এটা কোনোভাবেই ভাঙা যায় না। সেক্ষেত্রে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট যে সেই টাইমটা যে 7 দফা বা 8 দফা সেটা কোনোদিনই সম্ভব নয়, কারণ যদি ভোটের ঘোষণা হয়, আজকে হচ্ছে 15 তারিখ, তাহলে 30 দিন কমপ্লিট হচ্ছে আগামী মাসের 14 তারিখে, অর্থাৎ 14 তারিখ অবধি কিন্তু এই কোড অফ কন্ডাক্ট চলবে। পুরো টাইমটাই কিন্তু ব্লক হয়ে গেল, নির্বাচনী প্রচার করা সব দলগুলো করবে। তাহলে যদি পরের মাসের প্রথম দফা করতে হয়, সেই দফা এসে পড়ছে 15 তারিখে। যদি
যতটা তাড়াতাড়ি যদি করতে চায়, একেবারে। 15 তারিখের আগে কোনোভাবেই প্রথম দফা করা সম্ভব নয়। তাহলে একেবারে তাই, তাহলে সেটা একেবারেই সম্ভব নয়। কারণ আমরা জানি যে মে মাসের 7 তারিখ পর্যন্ত এই সরকারের মেয়াদ। তাহলে এটা কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, এবারে পশ্চিমবঙ্গের ভোট যে 2 বা 3 দফাতে হবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে যেটা সম্ভাবনা বা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, দুটো ডেট মানে দুটো সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এক হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে বা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে যদি 3 দফায় নির্বাচন হয় সেক্ষেত্রে জানা যাচ্ছে 22, 26 এবং 30 এপ্রিল। একটু কি কি বার পড়েছে এটা একটুখানি কি বলা একেবারে সম্ভব? যেটা জানা যাচ্ছে যে 22, 26 এবং 30 এপ্রিল, কাউন্টিং 23 মে, এই একটা সম্ভাবনা জানা 22 যাচ্ছে। তারিখ মানে সুজয় হচ্ছে বুধবার দেখা যাচ্ছে, তাহলে প্রথম দফা। পরের দফাটা কবে বললে? 26 তারিখ। 26 মানে হচ্ছে রবিবারও তার মানে সাধারণত কিন্তু রবিবার দিন নির্বাচন হয় না সুজয়, আমরা যেটা দেখে এসেছি। সাধারণত সোম থেকে শনির মধ্যেই নির্বাচনগুলোকে রাখা হয়, কিন্তু এক্ষেত্রে একটা রোববার হওয়ার একটা সম্ভাবনা দেখা থেকে যাচ্ছে। 26 তারিখ এবং শেষ দফাটা বলে শেষ দফা 30 এপ্রিল। 30 এপ্রিল মানে তোমার পড়ছে বৃহস্পতিবার, এবং তোমার রেজাল্ট আউটের দিনটা একটু বলো। 23 মে, কারণ সরকারের মেয়াদ আছে 7 তারিখ। রবিবার, অর্থাৎ এই রবিবারের মধ্যে যদি হয় তাহলে তারপরে হাতে থেকে যাচ্ছে 4, 5, 6, 7 4 দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। এই 7 তারিখের মধ্যরাতের মধ্যে যা করার কমপ্লিট করতে হবে। এবং আরেকটা সম্ভাবনা যেটা জানা যাচ্ছে, এটাও সূত্র মারফত, ফার্স্ট ফেজ 17 তারিখ, সেকেন্ড ফেজ 26 তারিখ, 17 এপ্রিল, 26 এপ্রিল, কাউন্টিং 30 এপ্রিল। এটাও একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, 2 দফায় আর 3 দফায় ইলেকশন, মানে অন্তত 15 তারিখের পর, মানে 15 তারিখের পর, মানে 15 থেকে 30 তারিখের মধ্যে এই ইলেকশনের প্রক্রিয়া এবং কাউন্টিংয়ের প্রক্রিয়া শেষ হবে বলে জানতে পারছি। এবার দেখো, নির্বাচন ঘোষণা হওয়ার পর তোমাকে যেটা বলছিলাম বা যেটা আমরা আলোচনা করছিলাম, যে সর্বোচ্চ 45 দিন যে কুলিং পিরিয়ড, এর মধ্যে নমিনেশন দেয়া, নমিনেশন প্রত্যাহার করা এবং প্রার্থীর যে তালিকা নিয়ে আসা, এবং তুমি জানো যে প্রচারেরও একটা সময় থাকে। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে দুটো বিষয় তোমাকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বলবো। এক, তুমি নিশ্চয়ই জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে যুবসাথীর প্রকল্প টাকা ঘোষণা করে দিয়েছিলেন। কারণ কি? টাকা ঢুকতেও শুরু করে গেছে, একেবারে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। কারণ যেই মুহূর্তে নির্বাচন ঘোষণা হয়ে যাবে তারপর তিনি কিন্তু এই সরকারি প্রকল্পের টাকা তিনি দিতে পারবেন না। এবং তুমি দেখো কালকে যে 18,000 কোটি টাকার প্রকল্প, সরকারি প্রকল্প, একেবারে 3টি দপ্তরের প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। তো এই যে প্রসেস, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তড়িঘড়ি, আমরা দেখলাম যে প্রথমে তিনি বলেছিলেন বাজেটে, বলেছিলেন যে মার্চ মাসের পর এপ্রিল মাস থেকে যুবসাথী দেওয়া হবে, তারপর তিনি আবার সেটাকে মার্চ মাসে আবার তিনি একেবারে একদম দেরি না করে মানে সভা মঞ্চ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।